জন্ম যেমন মানুষের নিজের ইচ্ছে হয় না, ঠিক তেমনি মৃত্যুর সময়টাও মানুষ চাইলেও নিজের মতো করে বেছে নিতে পারে না। কারণ কার মৃত্যু কখন হবে সেটা আমাদের কারো পক্ষেই জানা সম্ভব না। কিন্তু কেমন হবে যদি হঠাৎ করে কোনো মানুষ অদ্ভুতভাবে পৃথিবীর সব মানুষের মৃত্যুর সময় দেখতে পায়? সে যদি আগে থেকেই বুঝতে পারে যে কোন মানুষটি কখন মারা যাবে, তাহলে তার মনের অনুভূতি কেমন হতে পারে? বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া ফরচুনা আই সিনেমাটি নিয়ে। এটি মূলত একটি ফ্যান্টাসি থ্রিলার ঘরানার মুভি, যেখানে এক অদ্ভুত রহস্যময় ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক ফরচুনা আই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটা বাচ্চাকে দেখে, যার নাম হলো শিনচেরো। শিনচেরো এমন একটা জায়গায় পড়ে আছে যেখানে কিছুক্ষণ আগেই একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। চারপাশটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিনচেরো তার বাবা মাকে খুঁজছে। এই ভয়াবহ দুর্ঘটনা থেকে সে নিজে বেঁচে ফিরলেও তার বাবা মা দুজনেই মারা গেছেন, আর শিনচেরো সেটা বুঝতে পারে। ঠিক তখনই সে সেখানে তার সমবয়সী একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি শিনচেরোর কাছে সাহায্য চাইছিল, কিন্তু শিনচেরো যখনই তাকে সাহায্য করতে এগিয়ে যায়, তখনই মেয়েটি অদ্ভুতভাবে বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। এই দৃশ্য দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায়। শিনচেরো এখন অনেক বড় হয়ে গেছে, এমনকি বর্তমানে সে একটা গাড়ি মেরামতের দোকানে কাজ করে। ছোটবেলা থেকেই সে ভীষণ পরিশ্রমী, আর নিজের এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই সে জীবিকা নির্বাহ করে। শিনচেরো যে গাড়ির দোকানে কাজ করে তার মালিকের নাম তেশোয়া। তেশোয়া শিনচেরোকে খুব পছন্দ করে। যেহেতু শিনচেরোর বাবা মা তো নেই, তাই তেশোয়া তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। শিনচেরো তাকে বাবার চোখেই দেখে, কাজেই অত্যন্ত নিষ্ঠাবান হওয়ায় শিনচেরোর উপর তেশোয়া সবসময় খুব সন্তুষ্ট থাকে, কারণ শিনচেরো প্রতিটা কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে। এই কারণে তেশোয়া একদিন শিনচেরোকে বলে যে সে তার দ্বিতীয় শোরুমটির ম্যানেজার হিসেবে শিনচেরোকে দায়িত্ব দিতে চায়। কিন্তু শিনচেরো তাকে জানায় যে একটা পুরো শপের ম্যানেজারের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা তার এখনো তৈরি হয়নি। তেশোয়া তাকে বারবার রাজি করানোর চেষ্টা করলেও শিনচেরো বলে যখন সে নিজেকে এই পদের যোগ্য মনে করবে তখনই সে নিজেই সেটা জানাবে। অর্থাৎ শিনচেরো তেশোয়ার এই প্রপোজালটা ফিরিয়ে দেয়। এদিকে ওই দোকানে শিনচেরোর সাথে ক্যানেটা নামের আরেকটি ছেলেও কাজ করত। ক্যানেটা শিনচেরোকে একদমই পছন্দ করত না, বরং মনে মনে তাকে খুব হিংসা করত, কারণ মালিক তেশোয়া বাকি সবার চেয়ে শিনচেরোকে বেশি গুরুত্ব দিত এবং ভালোবাসত। এ কারণে ক্যানেটা সহ দোকানের আরো কয়েকজন কর্মচারী শিনচেরোকে দেখতে পারত না। আজ যখন শিনচেরো ক্যানোটার সামনে এসে দাঁড়ায়, তখন ক্যানোটা তাকে একটা ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। শান্ত স্বভাবের ছেলে হওয়ায় শিনচেরো ক্যানোটাকে কিছুই বলে না। তবে ক্যানোটার ধাক্কায় শিনচেরোর হাতের ফোনটি নিচে পড়ে স্ক্রিন ভেঙে যায়। তাই কাজ শেষে সে ফোনটি ঠিক করার জন্য শহরের একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে যায়। সেখানে যাওয়ার পর সুজুকি নামের একটা মিষ্টি মেয়ে তার কাছে এগিয়ে আসে। সুজুকি ওই দোকানেই কাজ করে। সে শিনচেরোকে সাহায্য করতে চায়। শিনচেরো তার ফোনটি দেখিয়ে বলে যে সে এটার ডিসপ্লে পরিবর্তন করতে চায়। ফোনের অবস্থা দেখে সুজুকি জানায় মডেলটি বেশ পুরনো হওয়ায় এর পার্টস পাওয়া এবং ঠিক করা বেশ কঠিন হবে। তবুও সে চেষ্টা করার আশ্বাস দিয়ে ফোনটি ভেতরে নিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজি করে একটি ডিসপ্লে জোগাড় করে ফোনটি ঠিক করে দেয়। এতে শিনচেরো বেশ খুশি হয়। ফোন নিয়ে বাড়ি ফেরার পর শিনচেরোর মাথায় বারবার সুজুকির কথাই ঘুরপাক খাচ্ছিল। আসলে প্রথম দেখাতেই সে সুজুকির প্রেমে পড়ে গেছে, তাই সারা রাত সে শুধু সুজুকির কথাই ভাবতে থাকে। পরদিন সকালে শিনচেরো বাসে করে তার কর্মস্থলে যাচ্ছে। কিছুক্ষণ পর সে যখন তার সামনে থাকা এক ব্যক্তির হাতের দিকে তাকায়, তখন দেখে লোকটির হাতটি আস্তে আস্তে বাতাসে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর এখানে আমরা জানতে পারি, যখন একবার ছোটবেলায় শিনচেরো বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল, তখন থেকে সে তার মধ্যে অদ্ভুত একটা সুপার পাওয়ার পায়। আর সেটা হলো সেদিনের পর থেকে সে মানুষের মৃত্যুর সময় দেখতে পায়। অর্থাৎ কোনো মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ আগেই সে বুঝতে পারে যে সে মানুষটি খুব শীঘ্রই মারা যাবে। তো শিনচেরো যখনই কাউকে এভাবে অদৃশ্য হতে দেখে, তার মানে বুঝতে হবে যে ওই ব্যক্তির আয়ু ফুরিয়ে এসেছে। বাসের লোকটিকে দেখেও শিনচেরো বুঝতে পারে যে সে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু এখানে তার কিছুই করার ছিল না, কারণ প্রতিটি মানুষকেই একদিন মরতে হবে এবং সে নিজেও প্রকৃতির এই নিয়মের বাইরে না। তাই বেশি কিছু না ভেবে শিনচেরো সোজা তার কাজের জায়গায় চলে যায়। আজকে তাকে মিৎসুকো নামের এক ভদ্রমহিলা ডেকে পাঠিয়েছেন। মিৎসুকো হলেন তেশোয়ার স্ত্রী এবং তিনিও এই ব্যবসার একটা দায়িত্বে আছেন। তিনি মূলত শিনচেরোকে ম্যানেজারের পদটি গ্রহণ করার জন্য বোঝাতে ডেকেছেন। মিৎসুকো তাকে বলে, তুমি অত্যন্ত যোগ্য একটি ছেলে। আমাদের কোম্পানির দায়িত্ব যদি তোমার হাতে তুলে দিতে পারি, তবে আমরা খুব নিশ্চিন্ত হয়ে যাব। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তেশোয়ার প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি তো আমাদের সন্তানের মতোই, তবে কেন এত কনফিউজড তুমি? এবার অন্তত আমার কথাটা রাখো। শিনচেরো মাথা নেড়ে সায় দেয় এবং জানায় যে সে বিষয়টি নিয়ে আবারও ভেবে দেখবে। কাজ শেষ করে ফেরার পথে শিনচেরো সেই মোবাইলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল এবং সুজুকিকে খুঁজছিল। কিন্তু আজ দোকানে সুজুকিকে কোথাও দেখা গেল না।
ঠিক তখনই পথ চলতে গিয়ে এক অপরিচিত ছেলের সাথে শিনচারোর ধাক্কা লাগে। শিনচারো যখন ছেলেটির দিকে তাকায়, সে দেখে ছেলেটির শরীরের প্রায় অর্ধেক অংশই অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ তার মৃত্যু একদম ঘনিয়ে এসেছে। ছেলেটির কি হয় সেটা দেখার জন্য শিনচারো তার পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর ছেলেটি যখন রাস্তা পার হতে যাচ্ছিল, ঠিক তখনই একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই ছেলেটি মারা যায়। ঘটনাটি দেখে শিনচারো মনে মনে খুব কষ্ট পায়, কারণ ছেলেটির মৃত্যু নিশ্চিত জেনেও সে তাকে বাঁচাতে পারেনি। পরদিন সকালে সে মিৎসুকোর কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আন্টি, আপনি যদি কখনো এমন কোনো শক্তি পান যার মাধ্যমে মানুষের মৃত্যুর সময় আগে থেকেই জানা যায়, তবে আপনি কি করবেন? মিৎসুকো ভাবে শিনচারো হয়তো এমনি কৌতূহল থেকে প্রশ্নটি করছে, তাই তিনি উত্তর দেন, আমি এমন কোনো ক্ষমতা চাই না যা দিয়ে মানুষের খারাপ সময় বা বিপদের কথা আগে থেকে জেনে যাওয়া যায়। মিৎসুকের সাথে কথা শেষ করে শিনচারো লক্ষ্য করে যে তার মোবাইলের ডিসপ্লেটি আবারও নষ্ট হয়ে গেছে, তাই সে ফোনটি ঠিক করার উদ্দেশ্যে আবারও সে মোবাইল সার্ভিসিং এর দোকানে রওনা হয়। সেখানে গিয়ে যখন সে সুজুকিকে দেখতে পায়, তখন শিনচারো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর শিনচারো তার মোবাইলের সমস্যার কথা তাকে জানায়। তবে সুজুকি যখন শিনচারোর কাছে ফোনটি চায়, তখন শিনচারো ভীষণ ঘাবড়ে যায়, কারণ সে দেখতে পায় সুজুকির হাতের প্রায় অনেকটাই অদৃশ্য হয়ে গেছে। তবে কি সুজুকিও মারা যাবে? এই ভাবনায় শিনচারো অনেক ভয় পেয়ে যায়। সে দোকান থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে আসে, কিন্তু বাইরে থেকে আসার পর সে চিন্তা করে সুজুকির জন্য তাকে কিছু একটা করতেই হবে। সে কোনোভাবেই তাকে মারা যেতে দেবে না। তাই সে আবারও দোকানের ভেতরে ফিরে যায় এবং সুজুকির ডিউটি শেষ হওয়ার পর তার সাথে দেখা করতে বলে। সুজুকি প্রথমে কিছুটা ইতস্তত করলেও শিনচারোর জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সুজুকি তাকে জানায় তাদের দোকানের কাছেই একটা কফি শপ আছে, শিনচারো যেন সেখানে তার জন্য অপেক্ষা করে। সে সময় মতো পৌঁছে যাবে। এরপর শিনচারো সে কফি শপে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে এবং সুজুকিও কাজ শেষ করে সেখানে চলে আসে। কিন্তু এখানে শিনচারো যখন সুজুকির হাতের দিকে তাকায়, তখন দেখে তার হাত একদম ঠিক হয়ে গেছে। ঘটনাটি দেখে সে কিছুটা অবাক হলেও মনে মনে ভীষণ খুশি হয়। তবে প্রথম দেখাতে এভাবে হাত ধরায় সুজুকি বেশ বিরক্ত হয় এবং শিনচারোর কাছে জানতে চায় যে কেন সে তাকে দেখা করতে বলেছে। শিনচারো প্রথমে তাকে বলতে চেয়েছিল যে সে মানুষের মৃত্যুর সময় বুঝতে পারে, কিন্তু পরক্ষণই তার মনে হয় একজন অপরিচিত মানুষকে এই কথা বললে সে কখনোই সেটা বিশ্বাস করবে না। তাই শিনচারো সুজুকির সময় নষ্ট করার জন্য দুঃখ প্রকাশ করে আর কোনো মতে সেখান থেকে চলে যায়। কফি শপ থেকে বের হয়ে সে যখন বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। প্রচন্ড ব্যথার মধ্যেও কোনো মতেই নিজেকে সামলে নিয়ে সে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে শিনচারো তার শপের মালিক তেশোয়ার কাছে যায় এবং পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে জানায় যে সে ম্যানেজারের দায়িত্ব নিতে একদম প্রস্তুত। একথা শুনে তেশোয়া ভীষণ খুশি হয়, কিন্তু তার স্ত্রী মিৎসুকো খুশি হওয়ার চেয়ে কিছুটা অবাকই হয়, কারণ হঠাৎ করে শিনচারোর মধ্যে এত আত্মবিশ্বাস কোথা থেকে এলো তা তিনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না। যাই হোক, সে যে ম্যানেজার হতে রাজি হয়েছে এটাই তাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। মিৎসুকো কৌতূহল নিয়ে শিনচারোকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার মধ্যে হঠাৎ এত বড় পরিবর্তন কিভাবে আসলো? শিনচারো তার কথা শুনে হেসে ফেলে এবং বলে, তেমন কিছু না আন্টি, এমনি এখন ইচ্ছে হলো তাই রাজি হয়ে গেলাম, তেমন কোনো ব্যাপার নেই। এরপর মিৎসুকো সেখান থেকে চলে গেলে শিনচারো নিজের কাজে মনোযোগ দেয়। ঠিক তখনই তার সাথে দেখা করতে সুজুকি সেখানে চলে আসে। সুজুকিকে দেখে শিনচারো বেশ অবাক হয় এবং জিজ্ঞেস করে, আরে তুমি এখানে কিভাবে এলে, আর আমার কাজের ঠিকানাই বা কোথায় পেলে? সুজুকি তখন জানায় সে তাদের মোবাইল শপ থেকেই তার ঠিকানা জোগাড় করেছে এবং শিনচারোর সাথে তার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তাই শিনচারো তাদের দোকানের অফিস রুমে নিয়ে যায় এবং নিজের হাতে কফি বানিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই সুজুকি তাকে একটা সংবাদপত্র দেখায়। সে একটা খবর দেখিয়ে শিনচারোকে বলে যে গতকাল রাতে তাদের এলাকায় একটা ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে সেই ফ্যাক্টরির অনেক কর্মচারী মারা গেছেন, এমনকি ওই সময় ফ্যাক্টরির সামনে দিয়ে যারা যাচ্ছিলেন তাদেরও মৃত্যু হয়েছে। সুজুকি বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি, কারণ আমি প্রতিদিন ওই ফ্যাক্টরির রাস্তা দিয়ে যাতায়াত করি। তুমি যদি গতকাল আমাকে কফি শপে না ডাকতে তাহলে হয়তো আজ আমিও বেঁচে থাকতাম না। এই কথা শুনে শিনচারো বুঝতে পারে যে কেন কফি শপে বসার পর সুজুকির হাত আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর শিনচারো সুজুকির কাছে সব কথা খুলে বলে যে কেন সে তাকে কফি শপে ডেকেছিল, অর্থাৎ সে নিজের অলৌকিক ক্ষমতার কথা সুজুকিকে জানিয়ে দেয়। সুজুকিও কোনো দ্বিধা ছাড়াই তার সব কথা বিশ্বাস করে নেয়। এতে শিনচারো অনেক স্বস্তি পায় এবং মনে মনে ভাবে অন্তত কেউ একজন আছে যে তার কথাগুলো বিশ্বাস করে। পরদিন সকালে মিৎসুকো যখন তাদের অফিস রুমে আসে, তখন সেখানে কফি এবং চিনির জার দেখতে পায়। তাই তিনি শিনচারোকে জিজ্ঞেস করে, অফিস রুমে কি কেউ এসেছিল? শিনচারো তাকে সুজুকির কথা জানায়। মিৎসুকো শুনে খুব খুশি হয়, কারণ অবশেষে শিনচারো একটা বন্ধু খুঁজে পেয়েছে। আসলে শিনচারো খুব শান্ত প্রকৃতির হওয়ায় তার কোনো বন্ধু ছিল না।
এমনকি তাদের কার শপের দোকানে মারিকো নামের একটা মেয়ে কাজ করত, যে শিনচারোকে খুব পছন্দ করত। সে প্রায় সময় শিনচারোর সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু শিনচারো তাকে একদমই পাত্তা দিত না। তাই কিছুদিন পর মারিকো তাদের দোকানের এক ধনী কাস্টমারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং অল্প দিনের মধ্যেই তারা বিয়েও করে ফেলে। তবে তো শিনচারোর কিছুই যায় আসে না। এরপর শিনচারো যখন দোকানে আসে তখন দেখে তেসুয়া ক্যানেটাকে খুব বকাঝকা করছে, কারণ ক্যানেটা কাউকে কিছু না জানিয়ে এক কাস্টমারের গাড়ি নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে চলে যায়। এই কারণে তেসুয়া তার উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু দেখা যায় তেসুয়ার চেয়ে ক্যানেটাই বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং এক পর্যায়ে রেগে গিয়ে শিনচারোর দিকে কিছু একটা ছুঁড়ে মারে। এতে তেসুয়া নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেটার গায়ে হাত তোলে এবং তাকে তৎক্ষণাৎ দোকান থেকে বের করে দেয়। ঠিক তখনই শিনচারো লক্ষ্য করে যে তেসুয়ারও একটি হাত অদৃশ্য হয়ে যাচ্ছে। শিনচারো এতে ভীষণ ঘাবড়ে যায়, কারণ সে তেসুয়াকে নিজের বাবার মতোই ভালোবাসে। তাই তেসুয়ার মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। শিনচারো সারাদিন ধরে ভাবতে থাকে যে সুজুকির মতো তাকেও কিভাবে বাঁচানো যায়। তাই শিনচারো তেসুয়াকে রাতের বেলায় রেস্টুরেন্টে খেতে যেতে বলে। তেসুয়াও এতে রাজি হয়ে যায়। এরপর দুজনে যখন রাস্তা দিয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল, সেই সম্পূর্ণ রাস্তাতে শিনচারোর নজর শুধু তেসুয়ার উপরই ছিল। শিনচারো লক্ষ্য করে ধীরে ধীরে তেসুয়ারের পুরো শরীরটাই অদৃশ্য হয়ে যাচ্ছে। এতে শিনচারো ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক এমন সময় ক্যানেটা হুট করে এসে একটা লোহার রড দিয়ে তেসুয়াকে মারতেই যাচ্ছিল, কিন্তু শিনচারো তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। আর এতে করে তেসুয়ার কোনো ক্ষতি না হলেও শিনচারোর বুকে আবারও ব্যথা হতে শুরু হয়, যেটা সেদিন রাতে রাস্তার মধ্যে হয়েছিল। তো শিনচারো অতিরিক্ত ব্যথায় রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে গেলে সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তখনই তার সেন্স ফিরে আসে। তখন সে তার সামনে মিৎসুকাকেও দেখতে পায়। শিনচারো তার কাছে জানতে চায় ক্যানেটাকে কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা। মিৎসুকো তাকে জানায় যে ক্যানেটা নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর সে হাসপাতালের ডাক্তার মিস্টার টোকিও শিনচারোর রিপোর্টগুলো পরীক্ষা করে তাকে জিজ্ঞেস করে, তোমার কি আগে থেকে কোনো সমস্যা ছিল? শিনচারো না বললে ডাক্তার বলে, তাহলে হয়তো অতিরিক্ত পরিশ্রমের কারণে এমনটা হয়েছে। টেনশন করার কিছু নেই, কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, কারণ আপাতত তোমার রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। এরপর শিনচারো যখন হাসপাতালের ওয়েটিং রুমে বসেছিল, তখন একটা ছোট্ট বাচ্চা তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। শিনচারো দেখতে পায় বাচ্চাটির শরীরও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। অমনি শিনচারো বাচ্চাটির পিছু নিতে যাবে, ঠিক তখনই ডাক্তার টোকিও তার সামনে এসে বলে, তুমিও কেউ মৃত্যুর আগে মানুষকে এভাবে অদৃশ্য হতে দেখতে পাও? এই কথাটা শোনার পর শিনচারো ভীষণ অবাক হয়, কারণ ডাক্তার কিভাবে অলৌকিক বিষয়ের কথা জানতে পারলো। তখন ডাক্তার টোকিও তাকে হাসপাতালের ছাদে নিয়ে যায়। শিনচারোকে জানায় যে তিনিও মৃত্যুর আগে মানুষের শরীর অদৃশ্য হয়ে যাওয়া দেখতে পায়। মানুষের এই বিশেষ ক্ষমতাকে মূলত ফরচুনা আই বলা হয়। পৃথিবীতে খুব কম মানুষের এই ক্ষমতা থাকে, যার মাধ্যমে তারা আমাদের মতো অন্যের মৃত্যুর সময় বুঝতে পারে। এটা আসলে সৃষ্টিকর্তারই একটা বিশেষ নেয়ামত। তবে আমরা কেবল মানুষের মৃত্যুর সময়টাই দেখতে পারি, কিন্তু তা দেখে যদি আমরা ভাগ্য পরিবর্তন করতে যাই, অর্থাৎ নির্দিষ্ট সেই মানুষটার মৃত্যুর সময়টা বদলে দিতে চেষ্টা করি, তবে সেটা সৃষ্টিকর্তার নিয়মের বিরুদ্ধে যাওয়া হবে। আর এখন পর্যন্ত যারা এই কাজ করতে গিয়েছে তাদের প্রত্যেকেই অন্যের জীবনের বিনিময়ে নিজেদের জীবন হারিয়েছে। তাই আমি তোমাকে সতর্ক করছি, কখনো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেও না, এতে তোমার নিজের জীবনও চলে যেতে পারে। আজকের পর থেকে আর কখনো কোনো মানুষের মৃত্যু ঠেকাতে যাবে না। আমাদের প্রত্যেকের মৃত্যু একদিন নিশ্চিত হবেই, সেটা আগে হোক বা পরে। যদি তুমি আমার এই কথা না শোনো, তবে তোমাকে নিজের জীবন দিয়ে এর মূল্য চুকাতে হবে। সেদিন তোমার বুকে তীব্র ব্যথা হওয়ার কারণও ছিল এটাই। এসব কথা শুনে শিনচারো টেনশনে পড়ে যায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে সোজা সুজুকির কাছে চলে আসে এবং সেদিন সন্ধ্যায় তাকে দেখা করতে বলে। সন্ধ্যা নামলে তারা দুজনে সেই কফি শপটিতে দেখা করে এবং কফি খেতে খেতে অনেক গল্প করে। গল্পের এক পর্যায়ে তাদের মধ্যকার জড়তা কেটে গেলে শিনচারো সাহস করে সুজুকিকে নিজের মনের কথা জানিয়ে প্রপোজ করে বসে, কিন্তু সুজুকি তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর শিনচারো বেশ কিছুদিন সুজুকির সামনে আর যায়নি। এতে সুজুকিও বুঝতে পারে যে সেও তো শিনচারোকে ভালোবেসে ফেলেছে, কারণ শিনচারোকে না দেখলে তার একদমই ভালো লাগছিল না। তাই সে নিজেই একদিন শিনচারোর কাছে এসে নিজের মনের কথা প্রকাশ করে দেয় এবং তখন থেকেই শুরু হয় তাদের দুজনের ভালোবাসার গল্প। পরের দিন সকালে শিনচারো যখন দোকানে কাজ করছিল, ঠিক তখনই সেখানে ক্যানেটা আসে এবং তার চাকরিটা ফেরত চায়। তেসুয়া তাকে কোনোভাবেই আর কাজে রাখতে চায় না, কিন্তু শিনচারো তেসুয়ার কাছে অনেক রিকোয়েস্ট করে যাতে ক্যানেটার চাকরিটা ফিরিয়ে দেওয়া হয়। শিনচারোর রিকোয়েস্টে তেসুয়া শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ক্যানেটা এতে ভীষণ খুশি হয় এবং নিজের আগের অন্যায়ের জন্য শিনচারের কাছে ক্ষমা চায়। চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য সে শিনচারোকে অনেক ধন্যবাদ জানায়। এরপর একদিন শিনচারো সুজুকিকে নিয়ে একটা পার্কে যায় এবং সেখানে তারা খুব সুন্দর কিছু সময় কাটায়। সেখানে শিনচারো সুজুকিকে তার ছোটবেলার সেই বিমান দুর্ঘটনার গল্প শোনায়। সে বলে, সেদিন বিমানে থাকা প্রত্যেকটা যাত্রী মারা গিয়েছিল, কিন্তু আমি কিভাবে বেঁচে ফিরলাম সেটাই বুঝতে পারছি না। এই কথা শুনে সুজুকি হেসে উত্তর দেয়, তুমি হয়তো এই কারণেই বেঁচে আছো যাতে আমাকে বিয়ে করতে পারো এবং আমরা আমাদের সন্তানদের নিয়ে অনেক সুখে থাকতে পারি।
ছোটবেলা থেকে যেহেতু শিনচারোর নিজের কোনো পরিবার ছিল না, তাই এখন সুজুকিকে নিয়েই তার সমস্ত স্বপ্ন। সুজুকির এই কথা শুনে শিনচারোর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। কিছুদিন পর শিনচারো সুজুকিও নিজের জন্য একই রকম দেখতে দুটো আংটি কেনে। তবে সুজুকিকে আংটিটা দেওয়ার আগে শিনচারো হাসপাতালে তার শারীরিক চেক আপ করতে যায়। সমস্ত টেস্ট শেষে ডাক্তার টোকিও তাকে জানায় যে ইতোমধ্যে 2 বার তার বুকে তীব্র ব্যথা হয়েছে। এবার সুজুকিকে বাঁচানোর সময়, আর আরেকবার তেসোয়াকে বাঁচানোর সময়। তাই এখন থেকে তাকে খুব সাবধানে থাকতে হবে। যদি সে আর একবারও কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায়, তাহলে এবার হয়তো সে নিজেই মারা যাবে। হাসপাতালে চেক আপ শেষ করে শিনচারো যখন দোকানে নিজের কাজ করছিল, ঠিক তখনই গাড়ি মেরামত করার জন্য একটা কাস্টমার আসে। শিনচারো তাকে দেখা মাত্রই চিনে ফেলে। তার নাম ছিল জিয়ান। এই জিয়ানকেই মারিকো বিয়ে করেছিল, যে মারিকো একসময় শিনচারোকে পছন্দ করত। জিয়ানের গাড়ি ঠিক করতে করতে শিনচারো তার কাছে মারিকোর ব্যাপারে জানতে চায় যে সে এখন কেমন আছে। কিন্তু জিয়ান তাকে জানায় যে মারিকোর সাথে এখন আর কোনো কানেকশন নেই, কারণ মারিকো একটা খারাপ মেয়ে। সে জিয়ানের সাথে ব্রেকআপ করে বিলাসবহুল হোটেলগুলোতে কল গার্ল হিসেবে কাজ শুরু করেছে। এ কথা শুনে শিনচারো স্তব্ধ হয়ে যায়, কারণ এত ভালো একটা মেয়ে এমন বাজে কাজে জড়িয়ে গেছে। জিয়ান তখন তাকে উপহাস করে বলে, মারিকোর জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আসলে ফকিরদের তো ফকিরের জন্যই কষ্ট হবে, তাই না? এভাবে জিয়ান শিনচারোকে অপমান করতে থাকলে ক্যানেডা তা শুনতে পেয়ে জিয়ানকে মারতে তেড়ে আসে। কিন্তু শিনচারো তাকে বাধা দিয়ে কোনো মতে সিচুয়েশনটাকে নর্মাল করে। পরদিন সকালে জিয়ান তার গাড়িটি নিতে আসে। জিয়ান যখন চাবি নেওয়ার জন্য শিনচারোর দিকে হাত বাড়ায়, তখন শিনচারো আবারও দেখতে পায় জিয়ানের হাতটি অদৃশ্য হয়ে যাচ্ছে। এর মানে জিয়ানও খুব শীঘ্রই মারা যাবে। কিন্তু শিনচারো চাইলেও এবার তাকে বাঁচাতে পারবে না, কারণ সেটা করতে গেলে সে নিজে মারা যাবে। তাই সে জিয়ানকে সেখান থেকে চলে যেতে দেয়। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। এবার শিনচারোকে জিয়ানের ফিউনারেল বা শেষকৃত্যে দেখা যায়, অর্থাৎ জিয়ান সেদিনই মারা গিয়েছিল। সেখানে শিনচারো একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যে জিয়ান ও মারিকোর মেয়ে। বাচ্চাটি তার বাবার জন্য কাঁদছিল, যা দেখে শিনচারোর মনে খুব কষ্ট হয়। এই সিন দেখে তার নিজের ছোটবেলার সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন সে তার বাবা মাকে হারিয়েছিল। তার এখন খুব আফসোস হতে থাকে যে সব জানা সত্ত্বেও সে জিয়ানকে বাঁচাতে পারেনি, যার ফলে এই ছোট্ট বাচ্চাটি আজ এতিম হয়ে গেছে। সেখানে তার মন টিকছিল না, তাই শিনচারো বাড়ি ফিরে এসে চুপচাপ বিছানায় বসে থাকে। এদিকে সারাদিন শিনচারোর কোনো খোঁজ না পেয়ে সুজুকি তার বাড়িতে চলে আসে। শিনচারো তখন তাকে জানায় যে সে আজ একজনের শেষকৃত্যে গিয়েছিল, যার একটা ছোট্ট মেয়ে আছে এবং মেয়েটি আজ অনাথ। সে চাইলেও ওই লোকটিকে বাঁচাতে পারত, কিন্তু নিজের জীবনের কথা চিন্তা করে সে সেটা করেনি। তাই এখন তার ভীষণ খারাপ লাগছে। শিনচারো সুজুকিকে আরো বলে, ছোটবেলায় যখন প্লেন ব্লাস্ট হয়েছিল, সেদিনও একটা ছোট্ট মেয়ে তার কাছে হেল্প চেয়েছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার চোখের সামনেই মারা যায়। আজ তার নিজের কারণে পৃথিবী থেকে 2টো মানুষ চলে গেল, তাই সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। সুজুকি তখন শিনচারোকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, যাতে সে মন খারাপ না করে। এরপর সকালবেলা শিনচারো একটা পার্কের মধ্যে বসেছিল। এমন সময় একটা বাচ্চার বল তার সামনে এসে পড়ে। শিনচারো যখন বলটি হাতে নেয়, তখন সেই বাচ্চাটি তার কাছ থেকে বলটি ফেরত নিতে আসে। ঠিক তখনই শিনচারো দেখতে পায় বাচ্চাটির 2টো হাতই অদৃশ্য হয়ে গেছে। শুধু তাই নয়, পার্কে থাকা আরো বেশ কয়েকটি শিশু এবং তাদের শিক্ষকরাও একই অবস্থায় আছে। শিনচারো তখন বাচ্চাদের কাছে এগিয়ে গিয়ে তাদের হাতগুলো পরীক্ষা করতে শুরু করে। সেটা দেখে শিক্ষিকার মনে শিনচারোর উপর সন্দেহ হয় যে সে হয়তো কোনো অপহরণকারী হতে পারে। তাই তিনি বাচ্চাদের নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিনচারো সেখানে একটা কাগজ খুঁজে পায়। কাগজটি ছিল স্কুলের বাচ্চাদের, যা থেকে সে জানতে পারে যে আগামী 6 জুন সকাল 7:30টার ট্রেনে এই ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকেরা একটা স্কুল ট্রিপে যাবে। এটা দেখে শিনচারোর মনে হয় ওই ট্রেনেই হয়তো তাদের সাথে বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। তাই সে তড়িঘড়ি করে রেল স্টেশনে যায়। সেখানে পৌঁছে ট্রেনের যাত্রীদের দিকে তাকাতেই সে দেখতে পায় ট্রেনের বেশিরভাগ যাত্রী অদৃশ্য হয়ে গেছে। এই সমস্ত কিছু দেখে শিনচারো নিশ্চিত হয় যে 6 তারিখ সকাল 7:30টার ট্রেনটি ভয়াবহ কোনো দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে, এবং সেই দুর্ঘটনাতেই হয়তো এতগুলো মানুষ মারা যাবে। ঠিক তখনই শিনচারোর আরো একটি কথা মনে পড়ে। প্রতিদিন সকাল 7:30টার এই ট্রেনেই চড়ে সুজুকি তার মোবাইল শপে কাজ করতে যায়। তার মানে কি সুজুকির উপরও বড় বিপদ আসতে চলেছে? এই ভেবে সে দ্রুত দৌড়ে সুজুকির কাছে যায় এবং শুরুতেই তার হাত পরীক্ষা করে। শিনচারো দেখতে পায় সুজুকি ঠিক আছে, অর্থাৎ সুজুকির হাত বা শরীরের কোনো অংশ কোনো রকম ভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, অদৃশ্য হয়নি। এতে শিনচারো যেন মনে মনে নতুন করে প্রাণ ফিরে পায়। কিন্তু কিছুক্ষণ পর সুজুকি যখন নাস্তা তৈরি করতে যায়, তখন শিনচারো হঠাৎ লক্ষ্য করে যে সুজুকির হাতও আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে শুরু করেছে। শিনচারো ভীষণ ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ সুজুকিকে জড়িয়ে ধরে, কিন্তু সে সুজুকিকে কিছুই বলে না।
শুধু এইটুকু আশ্বাস দেয় যে কোনো মূল্যে সে তার কোনো ক্ষতি হতে দেবে না। এরপর শিনজেরো যখন সুজুকির পাশে শুয়েছিল তখন সে মনে মনে পরিকল্পনা করে যেভাবেই হোক 6 তারিখের ওই ট্রেন থেকে সুজুকিকে দূরে রাখতে হবে, কিন্তু এর আসল কারণ তো সে সুজুকিকে বলতে পারবে না। ঠিক এমন সময় শিনজেরো দেখে সুজুকির চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। এর কারণ জিজ্ঞেস করলেও সুজুকি তাকে কিছুই বলে না। পরদিন সকালে শিনজেরো সুজুকিকে জানায় যে কালকে সে 3 দিনের জন্য বাইরে বেড়াতে যাচ্ছে এবং সে চায় সুজুকিও যেন তার সাথে যায়। সুজুকি প্রথমে রাজি হতে চায় না, কারণ কাজে না গেলে তার চাকরি চলে যাওয়ার ভয় আছে। কিন্তু শিনজেরোর অনেক রিকোয়েস্টের পর সুজুকি রাজি হয় এবং বলে যে সে তার বদলে একজন সহকর্মীকে কাজ করে দিতে বলবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এই কথা শুনে শিনজেরো খুব খুশি হয়ে যায়। সে তো কেবল এটাই চাইছিল যে কিভাবে ওই 6 তারিখের দিনটি পার করা যায়, তাহলে হয়তো সুজুকিকে বাঁচানো সম্ভব হবে। এরপর সে বাহিরে এসে সেই স্কুলে ফোন করে যাতে তারা এই স্কুল ট্রিপটি বাতিল করে দেয়, কিন্তু স্কুলের শিক্ষক তার কাছে কারণ জানতে চাইলে সে কোনো সঠিক লজিক দেখাতে পারে না। ফলে শিক্ষক তাকে পাগল ভেবে ফোন কেটে দেয়। সেদিন রাতে শিনজেরো সুজুকির বাড়ির সামনে আসে এবং সেখানে দাঁড়িয়ে আংটি দুটো দেখতে থাকে, যেগুলো সে নিজের ও সুজুকির জন্য কিনেছে। তবে শিনজেরো আংটি দুটোকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে খুব ভালো করেই জানতো সুজুকিকে বাঁচাতে গেলে তার নিজের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হবে না, তাই তাদের বিয়ের স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে। এর কিছুক্ষণ পর শিনজেরো তেসুয়া এবং মিৎসুতোকে তার সাথে দেখা করতে বলে এবং মন থেকে তাদেরকে ধন্যবাদ জানায়, কারণ দীর্ঘ 20টি বছর তারা তাকে মা বাবার মতোই ভালোবেসেছে এবং পরম স্নেহে বড় করে তুলেছেন। শিনজেরো বাড়ি ফিরে সুজুকির উদ্দেশ্যে একটা চিঠি লেখে। যেহেতু সে সুজুকির মৃত্যু ঠেকাতে যাচ্ছে, তাই তার নিজের মৃত্যু তো অবধারিত, আর এই কারণেই সে চিঠিতে লিখে রাখে যাতে বাড়ি ফিরে সুজুকি তা পড়তে পারে। কিন্তু পরদিন সকালে সুজুকির সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। সে শিনজেরোকে একটা মেসেজ পাঠিয়ে জানায় যে সে বেড়াতে যেতে পারছে না, কারণ তার পরিবর্তে যাকে কাজ করতে বলেছিল সে হঠাৎ করে সিক হয়ে পড়েছে। তাই সুজুকিকে বাধ্য হয়ে ওই ট্রেনেই মোবাইল শপের উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে। এই খবরটা শুনে শিনজেরো চরম দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে দ্রুত স্টেশনের দিকে রওনা হয়। কিন্তু সে যখনই বাড়ি থেকে বের হয় ঠিক তখনই পুলিশ এসে তাকে পথ আটকায়। পুলিশ জানায় যে একজন শিক্ষক তার নামে অভিযোগ করেছেন, তাই তাকে থানায় যেতে হবে। শিনজেরো বুঝতে পারে এটা সেই স্কুলের শিক্ষকের কাজ, যিনি তাকে অপহরণকারী ভেবেছিলেন। কিন্তু এই মুহূর্তে সুজুকিকে বাঁচাতে যাওয়া তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই সে পুলিশকে কোনো মতে ফাঁকি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সোজা স্টেশনের দিকে ছুটতে থাকে। তবে সে যখন স্টেশনে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুজুকি সহ সমস্ত যাত্রী ইতোমধ্যেই ট্রেনে উঠে পড়েছে। শিনজেরো এখন চাইলেও তাদের ট্রেন থেকে নামতে পারবে না, তাই সে প্রথমে রেল স্টেশন কর্তৃপক্ষের কাছে গিয়ে ট্রেনটি থামানোর জন্য অনুরোধ করে, কিন্তু কর্তব্যরত ব্যক্তি শিনজেরোর কথায় কোনো পাত্তাই দেয় না। বাধ্য হয়ে সে দ্রুত একটা ট্যাক্সিতে উঠে পড়ে যাতে পরবর্তী স্টেশনে গিয়ে ট্রেনটিকে আটকানো যায়। এদিকে পুলিশও তার পিছু পিছু আসে, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে সে কোনো মতে পরের স্টেশনে পৌঁছে যায়। যখন সে দৌড়ে স্টেশনের ভেতর প্রবেশ করছিল তখন তার বুকে আবারও তীব্র ব্যথা শুরু হয়। প্রচন্ড কষ্ট সত্ত্বেও শিনজেরো ট্রেনটি পৌঁছানোর আগেই স্টেশনে চলে আসে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় স্টেশনে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন অদৃশ্য হয়ে যাচ্ছে। এই সিন দেখে শিনজেরো বুঝতে পারে যে ওই কনস্ট্রাকশনের যন্ত্রপাতির মাধ্যমেই হয়তো দুর্ঘটনাটি ঘটতে চলেছে। শিনজেরো দ্রুত সেই ট্যাক্সি নিয়ে ড্রাইভারের কাছ থেকে একটি মশাল নিয়ে আসে এবং কোনো মতে তাতে আগুন জ্বালিয়ে সোজা রেল লাইনের মাঝখানে এসে দাঁড়ায়। এদিকে পুলিশ ও নির্মাণ শ্রমিকেরা শিনজেরোকে লাইন থেকে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। অন্যদিকে দেখা যায় কনস্ট্রাকশনের কাজের জন্য ব্যবহৃত সেই এক্সকাভেটর বা মাটি কাটার যন্ত্রটি হঠাৎ ভেঙে গিয়ে রেল লাইনের উপর পড়তে শুরু করেছে। অন্যদিকে সুজুকি ট্রেনের ভেতর থেকে শিনজেরোকে রেল লাইনের মাঝখানে দেখতে পায়, তাই সে চিৎকার করে ট্রেনের ড্রাইভারকে ট্রেন থামাতে বলে। আর যখনই ড্রাইভার ট্রেন থামিয়ে দেয় ঠিক তখনই সেই এক্সকাভেটরটি রেল লাইনের উপর এসে পড়ে। ফলে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে তারা সবাই প্রাণে বেঁচে যায়। কিন্তু সুজুকি যখন ট্রেন থেকে নেমে শিনজেরোর কাছে আসে তখন সে দেখতে পায় শিনজেরো কোনো কথাও বলছে না আর মুভমেন্টও করছে না, অর্থাৎ তাদের সবাইকে বাঁচাতে গিয়ে শিনজেরো তার নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। সুজুকি এতে পুরোপুরি ভেঙে পড়ে আর তার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই। সুজুকি একাই সেই পার্কের মধ্যে হাঁটছিল যেখানে সে শিনজেরোর সাথে অনেকবার এসেছে। তো এখানে আমরা সুজুকির কাছ থেকেই জানতে পারি কেন সে সেদিন বিছানায় শুয়ে কেঁদেছিল। আসলে শিনজেরোর মতো সুজুকির চোখও ছিল ফরচুনাই, অর্থাৎ তার মতো সেও মৃত্যুর সময় দেখতে পেত। সেদিন রাতে সুজুকি লক্ষ্য করেছিল যে শিনজেরোর হাত ও শরীর ধীরে ধীরে বাতাসে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর পরদিন সকালে শিনজেরো যখন তাকে বাইরে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয় তখনই সুজুকি বুঝতে পেরেছিল যে সেখানে গেলে হয়তো শিনজেরোর মৃত্যু হতে পারে। তাই সুজুকি ইচ্ছে করে সহকর্মী অসুস্থ হওয়ার মিথ্যা অজুহাত দিয়েছিল। মূলত সুজুকি নিজেই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়ে শিনজেরোকে বাঁচাতে চেয়েছিল।
কারণ শিনচারোর মতো সেও তো তাকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া শিনচারো তাকে এর আগেও দুবার বাঁচিয়েছে, একবার কারখানার বিস্ফোরণ থেকে আর একবার ছোটবেলার সে বিমান দুর্ঘটনা থেকে। আসলে ছোটবেলার সে মেয়েটি আর কেউ না, স্বয়ং সুজুকিই ছিল। বিমান দুর্ঘটনার তীব্র মানসিক আঘাতে শিনচারো সেদিনের আসল ঘটনাটি ভুলে গিয়েছিল। সেদিন সে নিজেই অনেক কষ্ট করে সুজুকিকে ধ্বংসস্তূপ থেকে বের করে এনেছিল, অথচ তার মনে হচ্ছিল সে হয়তো মেয়েটিকে বাঁচাতে পারেনি। আর সুজুকি শিনচারোকে সেদিনই চিনতে পেরেছিল, যেদিন শিনচারো তাকে পার্কে বসে ওই বিমান দুর্ঘটনার গল্পটা শুনিয়েছিল। তাই সুজুকি মনে মনে ডিসিশন নিয়েছিল যে এবার নিজের জীবন দিয়ে হলেও সে শিনচারোকে বাঁচাবে। কিন্তু সুজুকি কিছু করার আগে শিনচারো তার নিজের জীবন দিয়ে আরো একবার তার ভালোবাসাকে প্রমাণ করে গেল। এর কিছুদিন পর সুজুকি যখন শিনচারোর ঘর গোছাচ্ছে, তখন সে সেখানে আংটিগুলো খুঁজে পায়। অর্থাৎ সেদিন রাতে শিনচারো আংটিগুলো পানিতে ফেলে দিতে পারেনি, নিজের কাছেই রেখে দিয়েছিল। আংটিগুলোর সাথে সুজুকি সে চিঠিটাও পায়, যা শিনচারো তার উদ্দেশ্যে লিখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমি আমার জীবনে যতবার তোমাকে বাঁচানোর সুযোগ পাবো ততবারই একবারও না ভেবে নিজের জীবনের বিনিময় হলেও তোমাকেই বাঁচাবো, কারণ তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। তুমি আমার সবকিছু, আর আমি তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। চিঠিটা পড়ে সুজুকি নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। এরপর আংটি দুটোর মধ্য থেকে নিজের আংটিটি যখন সে আঙুলে পড়ে, তখন সে দেখে আংটিটা তার আঙুলের তুলনায় অনেক বড়। তাই কান্নার মাঝে সুজুকি হেসে ফেলে, এটা ভেবে যে শিনচারো আসলে কতটা সহজ সরল আর বোকা ছিল, যে কিনা একটা আংটিও ঠিক মতো কিনতে পারে না। তবে সুজুকি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে, কারণ সে তার জীবনে অন্তত একজন সত্যিকারের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছিল, যার স্মৃতি আঁকড়ে সে তার বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় আজকের এই অসাধারণ গল্পটা।